পদার্থের দুনিয়াটা কিন্তু দারুণ মজার। একদম ছোট্ট কণা থেকে শুরু করে আমাদের জীবনের জন্য সবচেয়ে জরুরি জিনিস পর্যন্ত। চলুন আজের গভীরে যাওয়া যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা ডুব দেব পরমাণুর ভেতরে, দেখব এর আসল গঠনটা কি। তারপর শিখব কিভাবে এই ছোট কণাগুলোকে গোনা যায়। এরপর দেখব এরা কিভাবে একে অপরের সাথে মেশে। আর সবশেষে এই পুরো জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা কিভাবে জলকে বিশুদ্ধ করতে পারি, যেটা আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। পদার্থের রহস্যটা আসলে কি? একটা সময় ছিল, বহু শতাব্দী ধরে এটাই ভাবা হতো যে পরমাণুই হলো সবথেকে ছোট কণা, একে আর ভাঙা যায় না। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীরা এর ভেতরেই এক নতুন জগৎ খুঁজে পেলেন। দেখা গেল পরমাণু আসলে আরও ছোট ছোট কিছু কণা দিয়ে তৈরি। যেমন ধরুন, নেগেটিভ চার্জের ইলেকট্রন, পজিটিভ চার্জের প্রোটন, আর নিউট্রাল চার্জবিহীন নিউট্রন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই তিনটে কণার আবিষ্কারক কিন্তু তিনজন আলাদা বিজ্ঞানী। রাদারফোর্ডের এই পরীক্ষাটা তো বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ব্যাপারটা ভাবুন একবার, তিনি একদম পাতলা একটা সোনার পাতের ওপর আলফা কণা ছুঁড়ছিলেন। বেশিরভাগই সোজা চলে গেল, কিন্তু প্রায় 20,000-এ একটা কণা এমনভাবে ধাক্কা খেয়ে ফিরে এলো, এটা যেন একটা টিস্যু পেপারের দিকে কামান ছুড়লে গোলাটা উল্টো ফিরে আসে। অবিশ্বাস্য ছিল। আর এখান থেকেই তিনি সিদ্ধান্তে এলেন যে পরমাণুর বেশিরভাগটাই ফাঁকা, আর ঠিক মাঝখানে খুব ছোট্ট আর ভারী একটা পজিটিভ নিউক্লিয়াস আছে। কিন্তু রাদারফোর্ডের মডেলে একটা বড়সড় সমস্যা ছিল। সেই সময়ের পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকা ইলেকট্রনগুলো তো শক্তি হারিয়ে ফেলতে ফেলতে একদম নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ার কথা। পরমাণু এক মুহূর্তে ধ্বংস হয়ে যাওয়ার কথা। অথচ বাস্তবে তো তা হয় না। পরমাণু খুবই স্থিতিশীল। এই বিরাট ধাঁধার সমাধানটা নিয়ে এলেন বিজ্ঞানী নিলস বোর। তিনি বললেন, না, ইলেকট্রনগুলো যেমন তেমনভাবে ঘোরে না, ওরা নির্দিষ্ট কিছু শক্তি স্তরে বা কক্ষপথে থাকে। আর যখন এক স্তর থেকে অন্য স্তরে লাফ দেয়, শুধু তখনই শক্তি নেয় বা ছাড়ে। আর ঠিক এই কারণে পরমাণু ভেঙে পড়ে না, স্থিতিশীল থাকে। আচ্ছা, পরমাণুর ভেতরের জগৎটা তো বোঝা গেল, কিন্তু এবার আর একটা প্রশ্ন। এই যে এত ছোট ছোট কণা, এইগুলোকে গোনা হবে কিভাবে? ব্যাপারটা সহজ করার জন্য রসায়নবিদরা একটা বুদ্ধি বের করলেন। আমরা যেমন 12টা জিনিসকে একসাথে 1 ডজন বলি, ঠিক তেমনি পরমাণু, অণু বা আয়ন গোনার জন্য একটা বড় একক দরকার ছিল, আর সেই এককটাই হল মোল। তো 1 মোলে ঠিক কতগুলো কণা থাকে? সংখ্যাটা দেখুন একবার। 6.022 এর পরে আরও 23টা শূন্য। এটা একটা বিশাল অচিন্তনীয় সংখ্যা। একেই বলা হয় অ্যাভোগ্যাড্রোর সংখ্যা। মোলের আসল মজাটা হলো, এটা অদৃশ্য কণার জগৎটাকে আমাদের চেনা জানা গ্রাম বা লিটারের জগতের সাথে জুড়ে দেয়। যেমন 1 মোল কার্বন পরমাণু ঠিক 12 গ্রাম কার্বন, আবার 1 মোল জলের অণু 18 গ্রাম জল, কিংবা সাধারণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোল তার আয়তন হবে 22.4 লিটার। কি দারুণ, তাই না? এখন যেহেতু আমরা কণা গুনতে শিখে গেছি, চলুন দেখি বিভিন্ন পদার্থকে একসাথে মেশালে কি হয়। সব মিশ্রণ কিন্তু একরকম হয় না। এখানে মূল পার্থক্যটা গড়ে দেয় কণার আকার। কণা যদি খুব ছোট হয়, তাহলে আমরা পাই স্বচ্ছ, একদম পরিষ্কার একটা দ্রবণ, যেমন নুন জল। কণার আকার যদি আরেকটু বড় হয়, তাহলে সেটা হয় কোলয়েড, যেমন দুধ বা কুয়াশা, যা একটু ঘোলাকে। আর কণার আকার যদি আরও বড় হয়, তখন সেটা হয় প্রলম্বন, যেমন ঘোলা জলের মতো, যা কিছুক্ষণ রাখলেই থিতিয়ে পড়ে। এই মিশ্রণগুলোকে চেনার একটা খুব মজার উপায় আছে, যাকে বলে টিন্ডাল প্রভাব। যদি একটা কোলয়েডের মধ্যে দিয়ে টর্চের আলো ফেলা হয়, তাহলে আলোর পথটা স্পষ্ট দেখা যায়, কারণ বড় কণাগুলো আলোকে ছড়িয়ে দেয়। কিন্তু একটা আসল দ্রবণের, যেমন নুন জলের মধ্যে দিয়ে আলো ফেললে কিন্তু কিছুই দেখা যাবে না। এবার আসা যাক 2 বিশেষ ধরনের রাসায়নিক যৌগের কথায়, যা আমাদের চারপাশে সবসময় থাকে। আমাদের খাবার থেকে শুরু করে পরিষ্কার করার জিনিস পর্যন্ত সবকিছুতেই এদের উপস্থিতি। রসায়নে একটা খুব চালু কথা আছে,
সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এর মানে কি? খুব সহজ। যে কোনো পদার্থ যা অ্যাসিডকে প্রশমিত করে সেটাই ক্ষারক, আর সেই ক্ষারকের মধ্যে যেগুলো জলে গুলে যায় তাদেরকে বিশেষভাবে বলা হয় ক্ষার। কোনো অ্যাসিড বা ক্ষার কতটা শক্তিশালী তা মাপার জন্য আমরা পিএইচ স্কেল ব্যবহার করি। এই স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত হয়। 7 হল নিউট্রাল বা প্রশম, যেমন বিশুদ্ধ জল। 7-এর কম হলে অ্যাসিডিক, আর 7-এর বেশি হলে ক্ষারীয়, যেমন আমাদের শরীরের রক্ত কিন্তু সামান্য ক্ষারীয়। এর পিএইচ প্রায় 7.4। কোনো একটা দ্রবণ অ্যাসিডিক নাকি ক্ষারীয় সেটা আমরা খালি চোখে বুঝব কিভাবে? এর জন্য আছে নির্দেশক বা ইন্ডিকেটর। এগুলো হলো বিশেষ ধরনের রং যা পিএইচ পরিবর্তনের সাথে সাথে নিজের রঙও বদলে ফেলে। যেমন ধরুন, লিটমাস কাগজ অ্যাসিডে লাল আর ক্ষারে নীল হয়ে যায়, আবার ফেনলফথ্যালিন ক্ষারের মধ্যে পড়লে সুন্দর গোলাপি রং ধারণ করে। প্রকৃতিতে তো বেশিরভাগ জিনিসই মিশ্রণ হিসেবে পাওয়া যায়, তাই বিজ্ঞান আর ইন্ডাস্ট্রিতে এই মিশ্রণ থেকে খাঁটি জিনিসগুলোকে আলাদা করার পদ্ধতি জানাটা খুব জরুরি। কোন পদ্ধতি ব্যবহার করা হবে সেটা পুরোপুরি নির্ভর করে মিশ্রণের উপাদানগুলোর বৈশিষ্ট্যের ওপর। যেমন ধরুন, সমুদ্রের জল থেকে নুন আলাদা করতে পাতন পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ জল আর নুনের স্ফুটনাঙ্ক একদম আলাদা। আবার অপরিশোধিত তেল থেকে পেট্রোল, ডিজেল আলাদা করতে লাগে আংশিক পাতন, কারণ এদের স্ফুটনাঙ্কের পার্থক্য খুব কম। আর তেল আর জলের মতো দুটো অমিশ্রণীয় তরলকে আলাদা করার জন্য তো বিওজি ফানেলই যথেষ্ট। সবশেষে চলুন একটু জল নিয়ে কথা বলা যাক। খুব সাধারণ একটা অণু, কিন্তু এর অসাধারণ কিছু বৈশিষ্ট্যের জন্যই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। আজকাল জলকে খুব ভালোভাবে বিশুদ্ধ করার জন্য একটা দারুণ প্রক্রিয়া ব্যবহার করা হয়, যার নাম আয়ন বিনিময়। এখানে দুটো ধাপ থাকে। প্রথমে খড় জলকে এমন একটা জিনিসের মধ্যে দিয়ে পাঠানো হয় যা জলের মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো পজিটিভ আয়নগুলোকে আটকে ফেলে, আর তার বদলে হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়। এরপর সেই জলকে আরেকটা জিনিসের মধ্যে দিয়ে পাঠানো হয় যা ক্লোরাইড, সালফেটের মতো নেগেটিভ আয়নগুলোকে ধরে রেখে হাইড্রক্সাইড আয়ন ছেড়ে দেয়। শেষে এই হাইড্রোজেন আর হাইড্রক্সাইড আয়ন মিলে তৈরি হয় একদম বিশুদ্ধ জল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই প্রক্রিয়ার ফলে যে জলটা পাওয়া যায় সেটা শুধু মৃদু জল নয়, তার থেকে অনেক বেশি বিশুদ্ধ। এতে দ্রবীভূত খনিজ পদার্থের পরিমাণ প্রায় 0-এর কাছাকাছি। এই কারণে ল্যাবরেটরি বা ওষুধ তৈরির কারখানায় এই ধরনের জলের প্রয়োজন হয়। তাহলে ভাবুন একবার, পরমাণুর ভেতরের ওই কোয়ান্টাম লাফের ধারণা থেকে শুরু করে আমাদের হাতে থাকা এক গ্লাস বিশুদ্ধ জল পর্যন্ত, এই পুরো যাত্রাটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে যখন আমরা অদৃশ্য ক্ষুদ্র জগৎটাকে বুঝতে পারি, তখনই আমরা আমাদের চারপাশের এই বাস্তব আর অপরিহার্য জগৎটাকে নিজেদের প্রয়োজন মতো গড়ে তোলার ক্ষমতা অর্জন করি।